ঢাকার ধামরাইয়ের এক প্রান্তে ছোট্ট একটি গ্রাম রূপনগর। শহরের কোলাহল, যান্ত্রিকতা আর দুশ্চিন্তা ফেলে আমি নেমে পড়েছিলাম নতুন এক অভিজ্ঞতার খুঁজে। নদী পাড়ি দিয়ে নৌকা করে পৌঁছালাম সেই শান্ত গ্রামের বুকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাভারের রূপনগর থেকে। আমি এই রূপনগরে আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে আসছি। ওই পিছনে যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানেই মূলত রূপনগর যারা ঘোরার জন্য আসে, ওখানে হচ্ছে সবাই আড্ডা দেয়। তো আমি কি করেছি, আজকে ওই রাস্তার অপোজিট সাইডে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটা চক, এখানে কিন্তু আসলে ভরপুর বন্যার পানি এসেছে। তার অপোজিট সাইডে হচ্ছে আমি আসছি। তো এখানে আসার কয়েকটা কারণ হলো যে এখানে একটা গ্রাম আছে, এই গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন এবং তারা কিভাবে এখানে জীবনযাপন করে সেটা আসলে আমি জাস্ট হেঁটে হেঁটে দেখতে আসছি যে তাদের লাইফস্টাইলটা কেমন। যেখানে বিস্তীর্ণ সবুজ মাঠ, পাখির কলতান আর শান্ত নদীর ধারে গড়ে উঠেছিল এই জনপদ। সে সময় এই জায়গাটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। লোকেরা একে ডাকত পূর্বপাড়া বা নদীর ধারের গ্রাম বলে। একদিন ঢাকা শহর থেকে এক শিল্পপতি এখানে বেড়াতে আসেন। তার চোখে পড়ে মনোমুগ্ধকর প্রকৃতি, সরল মানুষ আর মায়াবী বিকেলের আলো ছায়ার খেলা। তিনি মুগ্ধ হয়ে বলেছিলেন, এই জায়গার নাম তো রূপনগর হওয়ারই কথা ছিল। এত শান্তি আমি জীবনে আর কোথাও দেখিনি। তারপর থেকে এলাকাবাসী ভালোবেসে জায়গাটির নাম দেয় রূপনগর, মানে রূপের নগর। ক্রমে ক্রমে এই নামই স্থান পায় সরকারি রেকর্ডে, সাইনবোর্ডে আর মানুষের মনে। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন রূপনগরে আছি। যে ওয়েদারটা এখন আমি উপভোগ করছি, অনেকক্ষণ অপেক্ষা করার পরে এরকম বৃষ্টি স্নাত একটা ওয়েদার। একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে ওয়েদারটা আরও বেশি জোশ লাগতেছে এখন। তো আকাশটা এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না, এখানে এই পাশে মেঘ আছে। আর এই যে আরেকজন চলে আসছে। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? তোমার নাম আব্দুল্লাহ, ওর নাম কি? ইব্রাহিম। ইব্রাহিমের এত কিছু জ্ঞান, কই থেকে আসলা তোমরা? সাভারের রূপনগর এলাকার মানুষগুলো সাধারণত খুবই সরল, অতিথিপরায়ণ এবং পরিশ্রমী। সকালবেলা উঠেই তারা কেউ যায় কাজ করতে ঢাকার পোশাক কারখানায়, আবার কেউ যায় রিক্সা চালাতে, আবার কেউ যায় ছোট ব্যবসা চালাতে। তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে ভবিষ্যতের স্বপ্ন। ওদের এই শ্রমেই যেন গড়ে উঠেছে আমাদের এই নদীমাতৃক বাংলার গ্রামীণ জীবন। গ্রামে পৌঁছে চোখে পড়ল বাচ্চাদের খেলার দৃশ্য। কেউ লাটিম ঘোরাচ্ছে, কেউ চোর পুলিশ খেলছে, কিন্তু এসব খেলার ফাঁকে চোখ আটকে গেল ভাঙা ঘর, কাঁচা মাটির দেয়াল, টিনের ছাউনি আর সেই ঘরের ভেতর থেকে অট্ট হাসির শব্দ। অভাব থাকা সত্ত্বেও তাদের জীবন যেন এক অদ্ভুত আনন্দে ভরপুর। রাস্তায় দেখা হলো একদল গ্রামবাসীর সাথে, হাঁটছে ধুলো পথ বেয়ে স্থানীয় বাজারের দিকে। হাতে এক টুকরো ব্যাগ, কারো হাতে সবজি। এই পথটাই যেন ওদের জীবনের প্রতিদিনকার গল্প দিয়ে লেখা।
গ্রামের চারপাশে তাকিয়ে দেখলাম প্রকৃতির কি অপার সৌন্দর্য। একদিকে কালো মেঘ ছেয়ে আছে, আবার এক ফাঁকে বেরিয়ে আসছে সূর্যের আলো, গায়ে লাগছে ঠান্ডা বাতাস, দূর থেকে ভেসে আসছে বাঁশঝাড়ের শব্দ। মন যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেল। প্রতিদিন এখানে গোসল করো? প্রতিদিন এখানে গোসল করো? শরীর চুলকায় না? এটা নদীর পানি, নদীর পানি আসছে না এটা? হ্যাঁ, শরীর চুলকায় না? ওইদিকে গোসল করলে ওইদিকে অনেক পানি না, ওই যে ব্রিজের ওইদিকে, হ্যাঁ ওইদিকে যাও না? ওইদিকে নাকি শুনলাম যে প্রত্যেক বছর নাকি একজন করে লোক মারা যায় ওখানে। হ্যাঁ, কেন মারা যায়? কি আছে, ভূত আছে? প্রত্যেক বছরই যায়? এবছর তো নদীর পানি আসছে, এবছর মারা গেছে? নদীর পানি কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে আস্তে আস্তে। যখন বাড়বো আরো বেশি তখন আরো লোকজন এসে গোসল করবো এখানে, না? সত্যি মারা যায় না প্রত্যেক বছর? সাধারণত এই এলাকার মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়, যেমন অর্থনৈতিক নিরাপত্তা, চাকরির সুযোগ। এই এলাকার মানুষগুলো লেখাপড়া করা সত্ত্বেও তাদের চাকরির জন্য বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতে হয়। স্বাস্থ্যসেবার দুর্বল, নদীর পার কিংবা চরের মতো জায়গায় তাদের গ্রাম থাকার কারণে তারা স্বাস্থ্যসেবাটা প্রপারলি পায় না। নিরাপত্তা, পানি সংকট। গ্রীষ্মকালে এই গ্রামের টিউবওয়েলের মধ্যে পানি থাকে না। মানসম্মত শিক্ষার অভাব, স্কুল আছে ভালো শিক্ষক নেই, শিক্ষক আছে ভালো স্কুল নেই। এই অভাবটা কিন্তু এই গ্রামে রেগুলার হয়ে আছে। এরপরে সবচেয়ে বড় সমস্যা যেটি, নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে প্রকৃতি। বৃষ্টি নামে আসছে, বৃষ্টি নামে আসছে। আমি লাভ দিতে বলছি, বুঝছো? তোমার নাম কি বললা? ইয়ামিন। কোথায় পড়ো? ক্লাস 5-এ। কোন স্কুলে? অধরচন্দ্র। কোথায় দিয়ে আসা যাওয়া করো প্রতিদিন? এখান থেকে ঘুরে যেতে হয়, নৌকাতে যাও না? এখান থেকে সময় বেশি লাগে, তাই না? আচ্ছা আচ্ছা। আনারস কত? আর ইয়া কামরাঙ্গা তো মাসে গেন। একটা সময় প্রকৃতিকে ভালোবেসে মানুষ এখানে ঘোরার জন্য আসতো, কিন্তু এখানে আস্তে আস্তে এখানে নগরায়ন গড়ে উঠছে, শিল্প কারখানা বাড়ছে, যার কারণে প্রকৃতি এখান থেকে হারিয়ে যাচ্ছে। এক জায়গায় গিয়ে দেখি একটি পুরনো বাঁশের সাঁকো। সেটাই ছিল নদী পারাপারের একমাত্র ভরসা। আমি নিজেও সাহস করে পেরিয়ে গেলাম সেই সাঁকোটা, যেন জীবনে একটা নতুন অভিজ্ঞতা খুঁজে পেলাম। এটা হচ্ছে বাঁশের সাঁকো, এটা এখন পার হইতে হবে। অনেক পুরনো অভিজ্ঞতা এটা। চলে আসছি, এই সাঁকো পার হয়ে গেলাম। পাশ দিয়ে ছোট ছোট নৌকা চলছে এবং মানুষ নৌকা দিয়ে ঘুরে ঘুরে প্রকৃতিকে উপভোগ করছে।
দিন শেষে যখন সূর্যটা অস্ত যাচ্ছিল, আমিও আবার সেই নৌকায় করে ফিরে এলাম। তাহলে এটা বিভিন্ন এলাকার লোক আইসে এখানে থাকতেছে না, খালি নাই কোনো ঘর? খালি আছে, এই ঘরটাই তো খালি, কিন্তু রুম পাইছে, লোক পাইছে, কিন্তু এক একজন এক এক জায়গায় থাকে, তো এখান থেকে দূর দূরান্তে থাকে দেখে এটা সব তালাতে থেকে গেছে। কেন কোনো ভাড়াটা দেওয়া লাগে? এগুলো ঘর থেকে মানে সরকার যাদেরকে দিছে শুধু তারাই ফ্রি থাকতে পারে, আর যাদের কাছে এই ঘরটা আছে তারা চাইলে ভাড়া চালায়। মানে যারা দায়িত্বে আছে তারা ভাড়া দিয়ে ভাড়া নিতে পারবো, আর সরকারি ভাবে যারা পাইছে হ্যাঁ ফ্রি। নৌকা আছে কয় টাকা ঘন্টা? 250 টাকা ঘন্টা। হ্যাঁ বেশি অনেক। এখন বেশি কেমনে? এখন সিজন, লোকজন বেশি, এখন কম হওয়ার কথা না? কিন্তু এই ফিরে আসা শুধু দেহের, মনটা থেকে গেল রূপনগরের বুকে, সেই মানুষদের হাসিতে, সেই প্রকৃতির কুল ঘেঁষে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।